দেখো, টাইপ 4 যখন আমরা শুরু করব, টাইপ 4 এর অঙ্কগুলা আমি আগের দিনও টাইপ 3 কোন দেখাচ্ছিলাম। টাইপ 3, টাইপ 4 বা 6 এর যে অঙ্কগুলা, এগুলো হচ্ছে 7 অধ্যায়ের মতো। আমরা 7 অধ্যায় করে আসছি না, সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত, বিষয়টা অনেকটা সেরকম। যেমন ধরো, এখানে একটা অঙ্ক আছে। ভাইয়া কিছু প্রবলেম ছিল। কয় নাম্বার? ওই যে টাইপ 6 এর 7 এর 6 নাম্বার। টাইপ 6 মানে কি 6 এর এ তে 7 6 নাম্বার। আচ্ছা, ওকে। 6a, কালকে যারা ক্লাস করছিলে ততদিন তোমাদের হচ্ছে 6 এর 6a আমি যখন করাচ্ছিলাম, 6 এর লাস্ট টাইপ ছিল হচ্ছে ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল। ও যে অঙ্কটার কথা বলতেছে এটা হচ্ছে তোমার যে একটা ত্রিভুজ, সরি একটা বৃত্ত, এই বৃত্তের তোমার হচ্ছে দেখা যায় না, একটু বড় করে আনবো। আচ্ছা আমি একটু বড় করে আনবো। ছয়ের এ, 7 হচ্ছে 6 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 7 6 নাম্বার অঙ্ক। দেখো এই অঙ্কটায় তোমাকে এই যে গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে বের করতে বলছে। এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো এই একটা বৃত্ত, এই বৃত্তে তোমার ও এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। ও এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2, এটা দেওয়া আছে 2। অঙ্কটা ভালো করে পড়ে দেখো। তোমাদের এই একটা বৃত্ত, এই বৃত্তের ও থেকে সি, ব্যাসার্ধ, ও বিও ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ। তার মানে এইটা 2 হইলে এটাও 2, এটাও 2, ও এ 2 হইলে ও বিও 2, ও সিও 2, প্রত্যেকটা ব্যাসার্ধ বৃত্তের। তার মানে এই ও সিও 2, ও বিও 2। আমাকে বলতে হচ্ছে এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে, এই গাঢ় অংশের ক্ষেত্রফল। এবার দেখো এই গাঢ় অংশটা আসলে কি। এই যে ও বি সি, এই বৃত্তকলা থেকে ও বি সি ত্রিভুজ বাদ দিলে যা পাবো সেটাই হচ্ছে আমার গাঢ় অংশের ক্ষেত্রফল। আমাকে বলে দেওয়া আছে, অঙ্কে বলে দেওয়া আছে যে এ ও সি হচ্ছে 90 ডিগ্রি। মানে এই যে পুরোটা, এই পুরোটা 90 ডিগ্রি আমাকে বলা আছে। যদি এই পুরোটা 90 হয়, এটা 30 হলে এটা কত? 60। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তো মাঝখানে থিটা জানো, এই আর জানো, তুমি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবে না। দেখো এই গাঢ় অংশের ক্ষেত্রফল, বা ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হবে হচ্ছে ও বি সি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল। দেখো এই পুরো বৃত্তকলা থেকে ত্রিভুজটা বাদ দিলে আমি ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল পাবো। যদি তাই হয় তবে ও বি সি বৃত্তকলার ক্ষেত্রফল কি? হাফ আর স্কয়ার থিটা। থিটা অবশ্যই কিসে হইতে হবে? রেডিয়ানে হইতে হবে, মাইনাস ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল। দেখো তো এই যে ও বি সি ত্রিভুজের দুটো বাহু জানি এবং মধ্যবর্তী কোণ জানি, এই দুটো বাহু জানি আর মধ্যবর্তী কোণ জানি, তবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমি দুটো বাহু জানি, দুইটা বাহু জানি এবং মধ্যবর্তী কোণ জানি, তবে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইনটু এ বি sin থিটা। সো তুমি কি করবা? প্রথমে এই কোণ জানো, দুটো বাহু জানো, তুমি বৃত্তকলার ক্ষেত্রফল বের করবা। বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে তুমি হচ্ছে এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে। এবার কি বুঝতে পারছো কি করতে হবে? আর কারো কোনো সমস্যা আছে আগের ক্লাসের?
আগে ক্লাস যে পর্যন্ত করাইছিলাম সে পর্যন্ত কার কোনো সমস্যা আছে? ভাইয়া এক্স ডাবল এটা করে দেন তো, মানে ইয়াটা। x ডাবল আই মানে লাস্টেরটা? জি ওটারে 12 বলে, 12। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 12, এটা রোমান সংখ্যা তো ভুলে যাই। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই দিই তারপর আমরা নতুন অঙ্কে যাচ্ছি। আরেকটা অঙ্ক করাই দিই তারপর আমরা নতুন অঙ্কে যাচ্ছি। দেখো এই যে অংশটা, এটা হচ্ছে তোমার দেখো তোমার এই হচ্ছে চিত্র। চিত্রে এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এডিসি হচ্ছে একটি অর্ধবৃত্ত। এডিসি হচ্ছে একটা অর্ধবৃত্ত। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে এবিসি ডি। এই যে অংশটা খেয়াল করো, এবিসি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে এসডিসি এই যে পুরোটা, এই যে এখান থেকে শুরু করে আমি যদি চিত্রটা আরেকটু করে আঁকি তবে হচ্ছে এই যে দেখো এ, এই যে এডিসি যে বড় যে অংশটা, এই যে এডিসি দেখো একটা রেখার উপর অবস্থিত না? এটা হচ্ছে বৃত্তের মানে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কি? যে ভাই বৃত্ত, পুরো বৃত্তের অর্ধেক। এই যে অর্ধেকটা এটা হচ্ছে এই যে এসিডি, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। আর এইসিডি, এইসিডি এটা একটা বৃত্তকলা। মানে এই যে এইসিডি এই যে অংশটা এটা হচ্ছে বৃত্তকলা। তোমার কাছে বলতে হচ্ছে এইসিডি এর ক্ষেত্রফল বের করো। এইসিডি এই যে অংশটা দেখতেছো, তোমাকে হচ্ছে এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। কিছুই দেওয়া নাই কোথাও। ওকে, সরি এখানে একটা 4 দেওয়া আছে, খুবই দুঃখিত, এটা 4 দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, শেষ। তবে এটা বুঝেন, একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলা আছে একটা সমকোণী ত্রিভুজ, দুইটা জিনিস দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আর এই যে বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। তোমাকে বলা আছে যে এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই এ বি সি ই মানে এই যে অংশটা, এই যে অংশটা এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এই যে এ বি সি ই এই যে অংশটা হচ্ছে বৃত্তকলা। আর এই যে এ সি ডি, এই যে এ সি ডি এই যে অংশটা, এই যে এটা, এই অংশটা হচ্ছে তোমার অর্ধবৃত্ত। তোমাকে এই জিনিসটা বলা আছে, তোমাকে বলছে তুমি হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করো। কথা বলা স্যার আমি এই ক্ষেত্রফলটা বের করব কি করে? ইম্পর্টেন্ট কথা তাই যে ভাই আমি এই ক্ষেত্রফলটা বের করব কি করে? একটা জিনিস খেয়াল করো, আমি যদি আমার বৃত্তকলা লাগে, ভালো করে যদি বুঝেন, আমি পুরো এই যে অর্ধবৃত্ত থেকে এটুক বাদ দিই, আমি যদি এটা লাগাই অর্ধবৃত্ত থেকে এই অংশটা বাদ দিলে আমি যেটা পাবো সেটাই কি আমার ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল না? এই যে পুরোটা এই যে এসিডি অর্ধবৃত্ত থেকে আমি যদি এই যে কালো অংশটা আমি দাগাইছি এখান থেকে বাদ দিলে আমি লাল অংশের ক্ষেত্রফল পাবো। সো সবার আগে আমার কি করতে হবে? কালো অংশের ক্ষেত্রফল বের করতে হবে আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল লাগবে। দুইটা জিনিস আমার দরকার। ফার্স্ট এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল দরকার আর এই কালো অংশের ক্ষেত্রফল দরকার। এই কালো অংশের ক্ষেত্রফলটা আসলে কি? আমার যদি এই উপরের অংশ না থাকতো, আমার যদি এই উপরে লাল অংশ না থাকতো, আমাকে যদি শুধু এটা বের করতে হতো, শুধু এটা, মানে এটা কি রকম যে ভাই একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আর এই হচ্ছে একটা বৃত্তকলা। খেয়াল করো, আমি যদি তোমাকে এই অংশটা বের করতে বলতাম শুধু শুধু এই যে কালো অংশটার মতো, তখন তুমি কি করতা? প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিতা, বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিতা। এখন দেখেন বৃত্তকলার ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো কিছু যেটা আমার দরকার,
দেখো এটা বলেছে বৃত্তকলা, মানে এটা 4 হইলে স্যার এটাও 4, খেয়াল করো এটা 4 হইলে এটাও 4। আমি একটু চিত্রটা ভেঙে এখানে দিছি, এই যে কালো অংশটা এটাকে ভেঙে আমি এখানে দিছি, তাহলে এইটা 4 হইলে এটাও 4, মাঝখানে কোণ কত 90 ডিগ্রি। ওকে, এবার যদি তাই হয় দেখেন তো আপনি এটা 4 এটা 4, তার মানে পিথাগোরাস দিয়ে এই যে এসি এর দৈর্ঘ্য পাবা না, পিথাগোরাস দিয়ে এসি এর দৈর্ঘ্য পাবা। এসি এর দৈর্ঘ্য কি হবে, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত হচ্ছে 16 প্লাস 16 কত 32 রুট ওভার 32। এটা আমি কত লিখতে পারি, এটাকে আমি 4 রুট 2 লিখতে পারি। দেখো তখন আমি এই রেখাটা পাচ্ছি হচ্ছে 4 রুট 2, 16 দুগুণে 32, তখন দেখো 4 রুট 2 আসে। এবার দেখো এই রেখাটা পেয়েছি 4 রুট 2, তার মানে আমি কি মানে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, ত্রিভুজের ক্ষেত্রফল তো পাবো। আর এই দুই বাহু যখন পাইছি মাঝখানে কোণ পাইছি বৃত্তকলার ক্ষেত্রফল পাবো, মানে আর পাইছি থিটা পাইছি বৃত্তকলার ক্ষেত্রফল পাবো। প্রথমে কি করবা, এই যে পুরো এসিডি এই পুরো বৃত্তকলা বের করবা, এই যে পুরো বৃত্তকলা এই বৃত্তকলা বের করবা। বৃত্তকলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে তুমি হচ্ছে এই যে কালো অংশের ক্ষেত্রফল পাবা। বৃত্তকলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে তুমি হচ্ছে কালো অংশের ক্ষেত্রফল পাবা। এবার এই কালো অংশ কার থেকে বাদ দিতে হবে, পুরো অর্ধবৃত্ত থেকে। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি করে পাবো ভাইয়া, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হাফ ইনটু পাই আর স্কয়ার। তাহলে এই যে পুরো অংশের ক্ষেত্রফল কি পাবো পাই আর স্কয়ার। এখানে আর কত, এই জায়গাটায় আর কত দেখেন তো স্যার, এই পুরোটা হচ্ছে ব্যাস। খেয়াল করো এই যে এসিডি এটা কিন্তু অর্ধবৃত্ত, এসিডি এটা কিন্তু অর্ধবৃত্ত। যদি পুরোটা এই যে কালো লাল অংশ কিন্তু অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্তের ঠিক মাঝখানে কি থাকে, এই যে এই রেখার মাঝখানে কেন্দ্র থাকবে, তাহলে ব্যাসার্ধ কি এর ঠিক অর্ধেক, মানে 4 রুট 2 অর্ধেক হচ্ছে আমার ব্যাসার্ধ, 4 রুট 2 অর্ধেক হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে 2 রুট 2। তার মানে আমার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই 2 রুট 2 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে হচ্ছে এই কালো অংশ বাদ দেব। কালো অংশ কোথা থেকে পাইছি, হ্যাঁ বৃত্ত। আবার বলো, লাস্টের দিকেরটা বুঝি নাই। এইটা এইটা জি আচ্ছা এইটা কি বলে খেয়াল করো, তুমি আগে তো বুঝছো কালো অংশের কথা বুঝছো, এখানে কালো অংশ কি করে বের করব। এবার এই যে অংশটা এই যে এটা এই যে এসিডি এই যে পুরো অংশটা অর্ধবৃত্ত না, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ারের অর্ধেক। এখন আর কোথায় পাবা, এই আরটা পাবে বাবা কোথায়, দেখো এই যে এই যে এসিডি এই যে এসিডি এর অর্ধবৃত্ত না, অর্ধবৃত্ত এসিডি, এই যে এসিডি হচ্ছে অর্ধবৃত্ত। তুমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবা, দেখো তো এসির দৈর্ঘ্য আমরা কত পাইছি 4 রুট 2, মানে এই পুরোটা হচ্ছে 4 রুট 2, এই পুরোটা 4 রুট 2। অর্ধবৃত্তের ক্ষেত্রে আর কতটুকু হবে, এই যে ধরো এটা যদি ও বিন্দু হয়, মধ্যবিন্দু যদি ও হয়, এই এও আর না, এই যে আর লাগবে আমার এও কত আর, এই এ ওর মান কতটুকু, এই পুরো এসি এর অর্ধেক, এটার অর্ধেক হলে কত থাকে 2 রুট 2। এই জন্য বললাম যে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 রুট 2, তার স্কয়ার করে দাও, স্কয়ার করে দিয়ে এই সূত্রে বসায় দিলে তুমি হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবা। অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে এই অংশটা বাদ দিবা, এই হচ্ছে কাজ। আচ্ছা তবেই হচ্ছে আমরা এবার নতুন টাইপ যেটা ছিল ওই টাইপে ফেরত যাই। 6 সিতে 6 বিতে আমরা ফেরত যাই, আমরা 6 বিতে ফেরত যাই। 6 বি 4 দাগ, 4 প্রথম অঙ্কটা আমরা শুরু করতে গিয়েছিলাম।
আচ্ছা 6 এর বিয়ে 4 এর 1 আমাকে দেওয়া আছে sin আলফা প্লাস cosec আলফা is equal to 2 হলে প্রমাণ করো যে sin আলফা টু দি পাওয়ার n প্লাস cosec আলফা টু দি পাওয়ার n is equal to হচ্ছে 2। এটা তোমাকে প্রমাণ করতে হবে। খেয়াল করো এই অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্কটায় বলা আছে হচ্ছে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, বলা আছে 4 এর sin আলফা প্লাস cosec আলফা মান 2 হলে আমাকে প্রমাণ করতে হবে sin আলফা টু দি পাওয়ার n cosec আলফা টু দি পাওয়ার n এর মান হচ্ছে 2। এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এখন যদি প্রমাণ করতে হয় এটার মান যদি 2 প্রমাণ করতে হয় তাহলে sin আলফার একটা মান দরকার, cosec আলফার একটা মান নেওয়া দরকার। ভালো করে বুঝো। আর দুইটার যোগফল কখন 1 হয়? যখন 2 হয়। দুইটার যোগফল কখন 2 হয়? যদি এটাও 1 এটাও 1 হয়। আর আমি যদি sin আলফার মান পাই, ধরো sin আলফার মান পেলাম 2, তবে cosec আলফার মান কত? হাফ। এটা আমরা জানি, মানে sin মানে কি 1 বাই cosec। তার মানে যেটা দেওয়া আছে, এই যেটা দেওয়া আছে অঙ্কে, সেখান থেকে হয় আমার sin আলফা অথবা cosec আলফার মান বের করে নিতে হবে। যেটা দেওয়া আছে অঙ্কে ওখান থেকে হয় আমার sin আলফা অথবা cosec আলফার মান বের করে নিতে হবে। কিভাবে করব দেখো। সমাধান দেওয়া আছে sin আলফা প্লাস cosec আলফা ইজ ইকুয়াল টু 2। ধরো আমি sin আলফার মান বের করব। sin আলফার মান বের করলে আমি cosec আলফাকে 1 বাই sin আলফা লিখতে পারি। এবার এখান থেকে sin আলফা লসাগু করে দাও। লসাগু করলে sin আলফা হচ্ছে হর হয়ে যাবে। তারপরে এটা থাকবে sin স্কয়ার আলফা প্লাস 1 2 থাকলো এখানে। আমি এখানে লসাগু করে দিই জাস্ট। তবে sin আলফা থাকে হর, লসাগু হচ্ছে sin আলফা, তারপরে sin স্কয়ার আলফা প্লাস 1। এবার এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sin আলফা লিখলাম। এবার এই 2টাকে এই পাশে নিয়ে আসো। অতএব sin স্কয়ার আলফা মাইনাস 2 sin আলফা প্লাস 1 ইকুয়াল 0। দেখো এই পর্যন্ত জাস্ট আমরা কি করছি, নরমাল যেভাবে আমরা যে থিটার মান বের করতাম আমি ওইভাবে হচ্ছে অঙ্কটা করতেছি। করার পরে দেখেন তো এইটাকে, এই যে অংশটাকে, এটাকে আপনাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে লিখতে পারেন না? sin স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার আলফা মাইনাস 2 sin আলফা প্লাস 1, এটাকে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে লিখতে পারি। এটাকে ডাইরেক্ট লিখে দেওয়া যায় হচ্ছে sin আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব উভয় সাইডে রুট করলে থাকে কি sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে sin আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এরকম মান থাকে। sin আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখেন তো sin আলফার একটা মান বের হলো হচ্ছে 1। sin আলফার একটা মান বের হইছে হচ্ছে আমার 1। sin আলফার মান যদি 1 বের হয়, sin আলফার মান যদি আমার 1 বের হয় তবে cosec আলফার মান কি হবে? আমরা কি জানি sin সমান সমান 1 বাই cosec আলফা। তাহলে cosec আলফার মানও কত হয়ে যাবে? 1। দেখেন তো এখানে আমি দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে sin আলফার মানও পাচ্ছি 1, cosec আলফার মানও পাচ্ছি 1। দেখো আমি যেটা দেওয়া ছিল ওইখান থেকে sin আলফা cosec আলফার মান বের করে নিয়েছি। sin আলফা আর cosec আলফার মান বের করে নিয়েছি। যখন sin আলফা আর cosec আলফার মান বের করেছি, এবার আমাকে যেটা লেফট হ্যান্ড সাইড আছে, আমি লেফট হ্যান্ড সাইডে জাস্ট sin আলফা আর cosec আলফার মানটা বসাই দিব। আমি শুধু লেফট হ্যান্ড সাইডে sin আলফা আর cosec আলফার মানটা বসাই দিব। আমার জায়গা নিচে লেখার চেষ্টা করি আমি। হ্যাঁ, এই লেফট হ্যান্ড সাইডে sin আলফা টু দি পাওয়ার n cosec আলফা টু দি পাওয়ার n sin আলফার মানও 1 টু দি পাওয়ার n প্লাস cosec আলফার মানও কিন্তু 1 টু দি পাওয়ার n। এবার 1 এর পাওয়ার যাই হোক দুনিয়াতে, 1 এর পাওয়ার যাই হোক,
সেটা কি অন না, অনের পর যায় এটা তো 1, তার মানে 1 প্লাস অন কত হয়ে যাবে স্যার 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। স্যার এটা দেখা যাচ্ছে না 2, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক। দেখো এই অঙ্কটা তোমাদের কাছে তো টেস্ট পেপার নাই 26 এর, 26 সাল যারা পরীক্ষা দিচ্ছে টেস্ট পেপারে এই অঙ্কটা কয়েকবার আসছে। হ্যাঁ তোমার বইতে সাইন আর কস দেওয়া, কোসেক দেওয়া আছে, টেস্ট পেপারে এটা কস আর সেক দিয়েও আসছে, বুঝা গেছে? এই অঙ্কটাই আসছে টেস্ট পেপারে কস আর সেক দিয়ে। সো এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অঙ্কটা ভালো করে বুঝো। অঙ্কটা ইজি বাট ভালো করে খেয়াল রেখো। কি দেওয়া আছে? sin আলফা কোসেক আলফা সমান 2 দেওয়া আছে। আমাকে হচ্ছে এই মানটা বের করতে বলছে যে sin, আমাকে হচ্ছে এই যে এই মানটা বের করতে বলছে sin আলফা টু দি পাওয়ার n কোসেক আলফা টু দি পাওয়ার n সমান 2। কারণ n এর মান আমি জানি না, আমার জানার দরকার নেই। সো এই যেটা দেওয়া আছে ওখান থেকে আমি sin আলফার মানটা বের করে নিছি। মানে sin আলফার মান পাইলে ভাই কোসেক আলফার মানও তো আমি পেয়ে যাব। sin আলফার মান পাইলে আমি কোসেক আলফার মানও তো পেয়ে যাব। আর sin আর কোসেকের যে মান আছে এই মানটা হচ্ছে আমি ধরে এমনি আমার লেফট হ্যান্ড সাইডে বসাই দিছি। লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে আমি আমার রাইট হ্যান্ড সাইডের অ্যানসার পেয়ে গেছি। বুঝা গেছে? কারো কোনো সমস্যা? এখান থেকে আমি 4টা 5টা অঙ্ক করাবো। দেখো 8টা অঙ্ক আছে, তার মধ্যে 4টা 5টা অঙ্ক আমি করাই দিব। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো। ওকে, এবার পরে যে অঙ্কটা আছে 2। দেখো 2 বুঝতে পারলে তুমি 3 নিজেই পারবা। 4 এর 2 যদি তুমি বুঝতে পারো 3 তুমি নিজেই পারবা। 4 এর 2 এ তোমাকে দেওয়া আছে হচ্ছে যদি কোসেক a প্লাস কোসেক b প্লাস কোসেক c is equal to 0 হয়, তাই তো? হ্যাঁ, is equal to 0 হয় তবে প্রমাণ করো যে summation of sin a তার হোল স্কয়ার is equal to summation of sin স্কয়ার। summation of sin a তার হোল স্কয়ার is equal to summation of sin স্কয়ার। এটা আপনাকে প্রমাণ করতে হবে। দেখেন যদি cosec a plus cosec b plus cosec c is equal to 0 হয় তবে প্রমাণ করো যে summation of sin a তার স্কয়ার is equal to summation of sin স্কয়ার a। আচ্ছা আমি লাইট বন্ধ করে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে লাইটের কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে। যদি কোনো ঝামেলা হয় আমাকে বলবা কিন্তু। এবার তোমাকে এটা প্রমাণ করতে হবে, তোমাকে এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। কিন্তু ঝামেলা হচ্ছে এই যেটা দেওয়া আছে না, এই যেটা দেওয়া আছে এটা থেকে ডাইরেক্ট প্রমাণ করা যায় না। এটা আমি পরে ইউজ করব প্রমাণে। আমি অঙ্কটা করব লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আমরা করব হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করব। এবার লেফট হ্যান্ড সাইড যখন তুমি সমাধান করবা, যখন তুমি এই অঙ্কটার সমাধান করবা তখন এই লেফট হ্যান্ড সাইডে কি আছে? হ্যাঁ, এই লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সামেশন অফ sin a তার হোল স্কয়ার। সবার আগে বুঝো এই সামেশন অফ sin a বলতে কি বোঝায়। সবার আগে আমরা এই জায়গাটায় আসি, সামেশন অফ sin a বলতে আসলে কি বোঝাচ্ছে। হ্যাঁ দেখো আমি যদি তোমাকে বলি, ধরো আমি তোমাকে কোথাও লিখতেছি a প্লাস b প্লাস c প্লাস d। ধরো চতুর্ভুজের 4টা কোণ, আমি বললাম এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360। ভালো করে জিনিসটা খেয়াল করে কিন্তু
যে চতুর্ভুজের চার বাহুর সমষ্টি কত 360 ডিগ্রি, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। এবার এইটাকে, এই যে পুরো লাইনটা গেল, এটাকে আমি একবারে সামেশন অফ এ লিখতে পারি। এই সামেশন অফ এ দ্বারা বোঝাচ্ছে এই চতুর্ভুজে যে যতগুলো কোণ আছে সবগুলো কোণের যোগফল। কি বললাম? এই সামেশন অফ এ দ্বারা কি বোঝাচ্ছে? এই চতুর্ভুজে যতগুলো কোণ আছে সবগুলো কোণের হচ্ছে যোগফল। এখন এই সবগুলো কোণের যখন যোগফল আমার দরকার, এই সবগুলো কোণের যোগফল, এবার তারপরে এই যে সামেশন অফ সাইন এ দ্বারা কি বোঝায়? খেয়াল করো, উপরে কোসেক এ কোসেক বি প্লাস কোসেক সি সমান সমান 0। এখানে কোণ কয়টা দেখো তো? এ বি সি, কোণ কি তিনটা, তার মানে এখানেও তিনটা কোণই বুঝাবে। আর করতেছে ত্রিকোণমিতি, কোণ তিনটাই হবে। তার মানে এই সামেশন অফ সাইন এ বলতে, সামেশন অফ সাইন এ বলতে আসলে বোঝায় হচ্ছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এই তিন কোণের যোগফল। সামেশন অফ সাইন এ বলতে কি বোঝাচ্ছে? সাইন এ সাইন বি সাইন সি এর যোগফল। এই সামেশনটা বুঝতে পারলে এই অঙ্কটা করতে পারবা, পরেরটাও করতে পারবা, এবং সেকেন্ড পেপারে যখন যাবা, সেকেন্ড পেপারে 4 অধ্যায়ও সামেশন অঙ্ক আসবে। তো সামেশনটা ভালো করে খেয়াল করো। ধরো অনেকগুলা রাশি আমরা যোগ করতেছি, এটা সামেশন আকারে কিভাবে লিখবো? তার প্রথম পদটাকে সামেশন দ্বারা হচ্ছে বাকি সবগুলো পদের যোগ বোঝায়। যদি এইটা বুঝো, তবে আমি একটু মুছে দিই এখানে। আমি সামেশন অফ সাইন এর জায়গায় এই সামেশন অফ সাইন এর জায়গায় এটাকে আমি হচ্ছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি তার হোল স্কয়ার লিখতে পারি। দেখেন তো, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি তার হোল স্কয়ার লিখতেছি। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি তার হোল স্কয়ার। দেখো তো, এইটাকে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রে বসাতে পারি না? এটাকে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি ছিল? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এমন ছিল না? আমরা ডাইরেক্ট এটাকে লিখতাম হচ্ছে যে 2 কমন নিয়ে, এই 2 কমন নিয়ে এখানে হচ্ছে ab প্লাস bc প্লাস c আকারে লিখতাম। এটা ছিল কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। এই যে এটা ছিল হচ্ছে আমার a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। আমি এখানেও তাই বসাইতে পারি, অতএব a হচ্ছে কি? sin a, তার মানে sin স্কয়ার a sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, মানে 2 ইনটু sin a sin b প্লাস sin b ইনটু sin c প্লাস sin c ইনটু sin a। হবে এই বন্ধ আমরা পাইছি। আমি যা ধরে কি করছি, সূত্র বসাই দিছি। এখন আমার অঙ্কের অ্যানসার কি? অঙ্কের অ্যানসার হচ্ছে সামেশন অফ sin স্কয়ার a। সামেশন অফ sin স্কয়ার a বলতে কি বোঝায়? sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c না? সামেশন মানে কি? বাকি যতগুলো এরকম রাশি হবে সবগুলো যোগফল। তার মানে দেখো, খেয়াল করো, এই যে a2 কি হচ্ছে আমার অ্যানসার, তার মানে a2 এর মান হয়ে যাবে 0। খেয়াল করো, আমার অ্যানসার কিন্তু এই পর্যন্ত, এই a2 হচ্ছে আমার অ্যানসার। a2 এর মান হচ্ছে সামেশন অফ sin স্কয়ার a, a2 এর মান হচ্ছে সামেশন অফ sin স্কয়ার a। তাহলে এই যে অংশটা, a2 এর মান হয়ে যাবে 0। কি করব এবার? একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখান থেকে কিছুটা কমন নিই। একটু লিখে নিই লাইনটা, sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c 2 থাকলো। দেখো তো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাকে কমন নেওয়া যায়? ভাই sin এও সবার কাছে নাই, sin b ও সবার কাছে নাই, sin c ও সবার কাছে নাই। আবার আমার এই cosec a cosec b cosec c এর মান বসাতে হবে। আমি একটা কাজ করব, আমি এই তিনটা থেকে sin a sin b sin c কমন দেব। এখন তোমার কোশ্চেন হবে, ভাই আপনি যে কমন নিচ্ছেন
প্রথমটাই তো সাইন সি নাই, খেয়াল করো এখানে আমি তিনটা কমন দিয়েছি, সাইন এ, সাইন বি, সাইন সি, বাট প্রথমটাই কি আছে শুধু সাইন এ, সাইন বি, বাট আমি সাইন সি তে এক্সট্রা কমন দিছি, যেটা আমরা এক্সট্রা কমন নিয়ে অঙ্ক না থাকলে কি করতে হয় সেটা নিচে এনে ভাগ করে দিতে হয়, যেটা আমি এক্সট্রা এখানে নাই বাট কমন আমি নিয়ে নিয়েছি, তার মানে কি এটা নিচে এসে এরকম ভাগ হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে কি আছে, সাইন বি আছে, সাইন সি আছে, সাইন এ তো নাই, তার মানে সাইন এ নিচে এসে ভাগ হয়ে যাবে। একইভাবে এখানে সাইন সি আছে, সাইন এ আছে, বাট সাইন বি তো নাই, তার মানে এই সাইন বি নিচে এসে ভাগ হয়ে যাবে। যদি যায় সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি প্লাস 2 সাইন এ, সাইন বি, সাইন সি, এই 1 বাই সাইন সি কে আমি কোসেক সি লিখতে পারি, কিন্তু 1 বাই সাইন সি কে আমি কোসেক সি লিখতে পারি, 1 বাই সাইন এ কে আমি কোসেক এ লিখতে পারি, আর 1 বাই সাইন বি কে আমি হচ্ছে কোসেক বি লিখতে পারি এটা। এবার এই যে মানটা আছে কোসেক সি, কোসেক এ, কোসেক বি, দেখেন তো এই মানটা উপরে দেওয়া আছে না, যার মান হচ্ছে 0, এই যে অংশটা এর মান কি 0। এখন 0 তুমি যার সাথেই গুণ দাও, 0 তুমি যার সাথেই গুণ দাও তার মান কত 0, তাহলে এটুকের মান 0 যেমনি বসাই দিবা এই পুরোটা হয়ে যাবে 0। এই লাইনটা তোমরা লিখবা, আমার জায়গা না বলে আমি লিখবো না, তোমরা একটু লিখবা, এটা 0 এটা দেখাই দিবা অঙ্কে, এখানে পরের লাইনে এখানে 0 দেখাই দিয়ে তারপরে লাইন সরাবা। তার মানে যখন তুমি এখানে 0 বসায় দিচ্ছ এই পুরোটা, এই যে প্লাসের পর থেকে পুরোটার মান 0, তখন বাকি থাকে কি sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, এটা বাকি থাকে। আর এই যে অংশটা এর মান একবারে কি হয়ে যাবে 0। তখন এই যে পুরোটা sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, এটাকে আমরা সামেশন অফ sin স্কয়ার a লিখতে পারি। দেখো তো অঙ্ক হয়ে গেছে না, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ, এই হচ্ছে অঙ্ক। এর পরেরটা সেম কাজ করব, পরেরটা আমরা সেম কাজ করব, এই সূত্র ব্যবহার করব আর এরকম ফরম্যাট আমাদের চলে আসবে, দেখবা ঠিক আছে। এখানে কিন্তু তোমরা একটা বেশি করবা, আমি কিন্তু এই লাইন ডাইরেক্ট বসাইছি, এটা যে 0 তোমাকে বসায় দেখাইতে হবে, এখানে 0 বসাইতে হবে, তখন এটা বাদ চলে যাবে, এটা যে বাদ গেছে তোমাকে দেখাইতে হবে, কিন্তু আমি তো মুখে মুখে বলে দিচ্ছি, বাট তোমাদের এভাবে বললে কিন্তু হবে না, 0টা দেখাইতে হবে ওকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কারো কোনো সমস্যা থাকলে বলো। এবার আসো 4 নাম্বার অঙ্কটা, 3 তোমাদের কাজ 4। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো, কারণ তোমার হচ্ছে দেখবা আসছে, বাট তুমি যেটা দেওয়া আছে ওইখান থেকে অ্যান্সার করতে পারবে না, মানে যেটা দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করা যায় না। আচ্ছা, যদি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার হয়, তবে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 2 মাইনাস e স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমার বলা আছে যদি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার হয়, tan স্কয়ার থিটার মান যদি 1 মাইনাস e স্কয়ার হয়, তবে আমাকে এই যেটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে, যেটা দেওয়া আছে ওটা আমাকে প্রমাণ করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই tan স্কয়ার থিটা না এই মান আনা সম্ভব না, সো যেটা দেওয়া আছে দেওয়া থাক, যেটা আমার দেওয়া আছে অঙ্কে এটা থাক, এটাকে আমি পরে কোথাও ইউজ করব।
আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি সমাধান। আমার লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা। ওকে, এবারে জাস্ট নরমালি বুঝবা, কিন্তু নরমালি মনে রাখো, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যে মানটা প্রমাণ করতে হবে তাতে ই আছে। হ্যাঁ, এই যে মানটা প্রমাণ করতে হবে আমার তাতে ই আছে। এখন ই পাবো আমি কখন? যদি আমি কোথাও tan স্কয়ার পাই। আমার কথা তো মনে হয় ক্লিয়ার যে হ্যাঁ আমার অ্যানসারে ই আছে। ই আমি কখন পাবো? যদি আমি অ্যানসারে tan স্কয়ার পাই। তাহলে আমার অ্যানসারে tan স্কয়ার দরকার, সিম্পল হিসাব। অ্যানসারে শেষ পর্যন্ত আমার tan স্কয়ার দরকার। এবার এখানে tan স্কয়ার রেখে দিও লাভ নেই। সো আমরা একটা কাজ করি আঁকা, সেটা হচ্ছে আমি সবাইকে সাইন কজে ভাঙাই ফেলি, যা আছে সবাইকে আমি ধরে সাইন কজে ভাঙাই ফেলি। এটাকে আমি কি করতে পারি? 1 বাই cos থিটা। tan কিউব কে আমি কি লিখতে পারি? sin কিউব থিটা বাই cos কিউব থিটা। cosec কে আমি কি লিখতে পারি? 1 বাই sin থিটা। যদি লিখতে পারি, যদি সেটা লিখতে পারি, দেখো এইখানে তিনটা সাইন, এখানে একটা সাইন, একটা একটা কেটে যাবে না? এখানে সাইন তিনটা, এখানে সাইন কয়টা? একটা। তার মানে যখন ভাগ আছে একটা সাইন কেটে যাবে, তার মানে এখানে সাইন থাকবে কয়টা? দুইটা, মানে এখানে সাইন স্কয়ার থাকবে। তার মানে এটা হবে 1 বাই cos থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই cos কিউব থিটা। এই লাইনটা আমি আবার বলি, আমি কি করলাম? প্রথমে আমি আমার অ্যানসারকে tan এ কনভার্ট করব। এখন tan এ ডাইরেক্ট cosec বা sec থেকে tan এ কনভার্ট করার কোনো লাইন নাই। সো আমি কি করতে? সবাইকে sin কজে ভাঙাই ফেলতেছি। sec কে আমি 1 বাই cos করতে পারি, tan কে আমি sin বাই cos করতে পারি, cosec কে 1 বাই sin লেখা যায়। ওকে, এবার এখানে তিনটা sin থিটা গুণাকারে আছে, মানে sin কিউব মানে কি? তিনটা sin গুণাকারে আছে, একটা sin যাবে কেটে। হ্যাঁ, তখন কি থাকবে? এখানে sin স্কয়ার থাকবে না? সো এটাকে আমি sin স্কয়ার থিটা বাই cos কিউব থিটা। এবার আমি এখানে লসাগু করব। লসাগু করলে এর লসাগু কত হবে? এই যে নিচে হর দুটো লসাগু কত হবে? সবচেয়ে বড় কোনটা? cos কিউব। তার মানে cos কিউব থিটা হবে আমার লসাগু। এই cos কিউব কে cos থিটা দ্বারা ভাগ করলে cos স্কয়ার থাকে। নিয়ম কি? লসাগুকে এই নিচের মান দ্বারা ভাগ করতে হয়, যা থাকে সেটাকে উপরের সাথে গুণ করতে হয়। তার মানে cos কিউব কে cos দ্বারা ভাগ করলে কি থাকবে? cos স্কয়ার। তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা কি জানি? cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান কত? 1। cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান হচ্ছে 1। তার মানে তুমি এটাকে লিখতে পারো 1 বাই cos কিউব থিটা। খুবই ভালো কথা স্যার, লিখে দিছি। এখন 1 বাই cos কে তুমি sec লিখতে পারো, 1 বাই cos কে তুমি sec কিউব থিটা লিখতে পারো। দেখো এই পর্যন্ত আমি আসছি, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। যে আমি প্রথমে কি করলাম, যেটা দেওয়া আছে এটাকে সাইন কজে ভাঙাই ফেলছি, ভাঙাই ফেলে লসাগু করছি। লাস্টে আমার 1 বাই cos কিউব ছিল, সেখানে আমি sec কিউব লিখতে পারি। বাট sec আমার দরকার নেই, আমার দরকার কি? আমার tan দরকার। সিম্পল কথা, আমার দরকার tan। sec কে আমি tan এ কনভার্ট করতে পারি কোন সূত্র দিয়ে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই একটা সূত্র ছিল আমাদের, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার। sec স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার। তাহলে দেখো sec স্কয়ার দরকার। এখানে আছে কি? sec কিউব আছে না? তোমরা আবার কি করো না, জানো sec স্কয়ার ইনটু sec, না তা করা যাবে না। আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো দেন। এই জিনিসটা খেয়াল করো, আমার দরকার sec স্কয়ার, কারণ আমি tan স্কয়ার আনবো। অঙ্কে আমার tan স্কয়ার আনতে হবে, নাহলে কি পাবো কোথায়? সো আমি এই যে কিউব ছিল, আচ্ছা আমি আর একটু এভাবে লিখি। দেখো এই যে sec কিউব থিটা, একে আমি sec থিটা তার কিউব লিখতে পারি। এই যে sec কিউব থিটাকে আমি sec থিটা তার কিউব লিখতে পারি। যদি পারি, আমার দরকার হচ্ছে স্কয়ার, ধর আমি স্কয়ার এখানে নিয়ে আসছি, বাট স্কয়ার তো আপনি বেশি আনছেন, যেটা এখানে গুণ করছেন সেটা এখানে ভাগ করতে হবে না? আমরা কি জানি? এই পাওয়ার দ্বয় পরস্পর গুণ হয়।
তার মানে এই যে 2 তুমি এক্সট্রা আনছো এই 2 এখানে ভাগ করবা, এবার তুমি sec স্কয়ার পেয়ে গেছো। sec স্কয়ার কে তুমি 1 প্লাস tan স্কয়ার লিখে দিতে পারো 3/2। আর tan স্কয়ারের মান কত? 1 মাইনাস e স্কয়ার। tan স্কয়ারের মান হচ্ছে এই tan স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস e স্কয়ার 3/2। কত অ্যানসার কত থাকে? 2 মাইনাস e স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আপনার ভালো করে অঙ্কটা দেখেন যে আপনাকে tan স্কয়ার থিটার একটা মান দেওয়া আছে, এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে বলছে। এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? sec আছে, tan কিউব আছে, cosec আছে। আমার লাগবে হচ্ছে ই আমি কখন পাবো? যখন tan স্কয়ার আসবে। এখন এই sec আর cosec থেকে ডাইরেক্ট টেনে নিয়ে যাওয়া যায় না, তখন আমি কি করতে পারি? আমি সবাইকে sin cos এ ভাঙিয়ে দিছি। সবাইকে sin cos এ ভাঙিয়ে দিলে এটা 1/cos, sin by cos, 1/sin। ওকে, এবার যখন তুমি লসাগু করছো অঙ্কে, লসাগু করলে তুমি কি পাইছো? আচ্ছা এটা একটু বোঝা যাচ্ছে না, আচ্ছা cos কিউব। লসাগু করলে cos কিউব পাইছো, উপরে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে হচ্ছে 1। 1/cos কিউব কে আমরা sec কিউব লিখতে পারি। এখন আমার sec কিউব তো দরকার নেই, আমার লাগবে tan স্কয়ার। তার মানে আমার অ্যানসারের দরকার হচ্ছে অঙ্কে দরকার sec স্কয়ার। সো আমি কি করলাম? এই যে sec কিউব কে আমি sec থিটা তার কিউব লিখতে পারি, sec কিউব থিটা কে sec থিটা তার হোল কিউব লিখতে পারি। সো এখানে যদি আমি স্কয়ার নিয়ে আসি, এখানে আমার 2 ভাগ করতে হবে, কারণ পাওয়ার দিয়ে পরস্পর কি হয়? গুণ হয়। এবার এই sec স্কয়ার কে আমি 1 প্লাস tan স্কয়ার লিখতে পারবো। এবার জাস্ট আমি ধরে tan স্কয়ারের মান এখানে বসাই দিছি, আর 1 আর 1 যোগ করলে কি আসে? 2 e স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে অঙ্ক। বোঝা কি গিয়েছে? আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারিলে এখনো বইলো যে ভাই আমরা বুঝি নাই। ওকে, এবার একটা অঙ্কে ধরো আমি 7 আর 8 এর মধ্যে একটা অঙ্কে ঝামেলা হবে, সেটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কটা আপনার করতে বসলে ঝামেলা হবে। আপনি কি করবেন পরে খুঁজে পাওয়া যাবে না, মানে প্রথমবার করতে গেলে খুঁজে পাওয়া যায় না। আমি এই যে 6 8 নাম্বার অঙ্কটা করাইনি, 6 8। এরপরে বাকি থাকে শুধু গ্রাফ। সরি 4 এর 8 বলা আছে cos x to the power 4 cos square y by cos 4 to the power x plus sin to the power 4 sin square y is equal to 1 হলে প্রমাণ করো যে cos y to the power 4 by cos square y plus স্যার এই হচ্ছে অঙ্ক। তোমাকে এটা দেওয়া আছে, যেখানে দেখো cos x এর পাওয়ার 4 আর cos মানে যেখানে x আছে তার পাওয়ার 4, যেখানে y আছে তার পাওয়ার হচ্ছে স্কয়ার। দেখো cos x to the power 4 cos square y sin x to the power 4 by sin square y is equal to 1। বাট যেটা প্রমাণ করতে হবে খেয়াল করো, যেখানে x ছিল সেখানে y হয়ে গেছে, যেখানে y আছে সেখানে x হয়ে গেছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এবার কি বললাম? দেখো অঙ্কে যেখানে x আছে অ্যানসারে সেখানে y হয়ে গেছে, আর যেখানে y আছে সেখানে x হয়ে গেছে। এই অঙ্কটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে আমি যখন শুরু করব অঙ্কটা, ধরো এসে দেওয়া আছে দিয়ে শুরু করব, তো এই দেওয়া আছে
cos x to the power 4 by cos square y sin x to the power 4 by sin square y is equal to হচ্ছে 1। এবার এই অঙ্কটা আমরা শুরু করবা। দেখো 1 সমান সমান তুমি কি cos স্কয়ার প্লাস sin স্কয়ার লিখতে পারো না? 1 অনেক জায়গায় তুমি cos স্কয়ার প্লাস sin স্কয়ার লিখতে পারো, বাট কোনটা নিব? এখানে তুমি x প্লাস y নিব, মানে আমি কোনটা নিব, x নিব নাকি y নিব? যার পাওয়ার হচ্ছে 4, যেটা দেওয়া আছে যার পাওয়ার 4, এখানে অনেক জায়গায় সেটা নিব, মানে কি cos স্কয়ার y প্লাস sin x টু দি পাওয়ার 4 sin স্কয়ার y, এটাকে আমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি। খেয়াল করো অনেক জায়গায় আমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখলাম। এখানে কোনটা নিব? যেটার পাওয়ার হচ্ছে 4, যেটার পাওয়ার 4 আমি সেই কোনটা নিব। যদি এবার কি করবা, এটাকে ডান সাইডে নিয়ে আসবা। এই যে মানটা আছে না, এই মানটাকে ধরে যে বাম সাইডে নিয়ে আসবা, ডান সাইড না, এই মানটাকে ধরে বাম সাইডে নিয়ে আসবা। আমরা বড় বাট জায়গা হবে না, মুছে দিব পরে। সাইন এর কাছে সাইন আনবা, cos এর কাছে cos আনবা, মানে এই মানটাকে ধরে বামে নিয়ে আসবা। বামে নিয়ে আসলে কি এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। cos এর কাছে cos নিয়ে আসবা, সাইন এর কাছে সাইন নিয়ে আসবা, মানে এইভাবে। এই cos এর কাছে cos নিয়ে আসবা, sin এর কাছে sin নিয়ে আসবা। যখন নিয়ে আসবা জাস্ট এইটুক, মানে এই cos অংশটাকে লসাগু করবা আর এই অংশটা আলাদা করবা। কিন্তু আমি এক পাশে রাখছি, বাট তুমি যদি এটাকে ডান সাইডে নিতে চাও তাহলে নিতে পারতা, বাট নেওয়ার দরকার নেই। এখন তুমি যখন এখানে লসাগু করছো কি থাকে? cos স্কয়ার y, এর লসাগু কি থাকে? cos স্কয়ার y। তার মানে এটা হয়ে যাবে cos x to the power 4 minus cos স্কয়ার x into cos স্কয়ার y। একইভাবে এখানে যখন তুমি নিচ্ছ এর লসাগু থাকে sin স্কয়ার y, এটা হয়ে যাবে sin x to the power 4 minus sin স্কয়ার x into sin স্কয়ার y is equal to 0। এরকম হয়ে যাবে আপনার মান, এটা হয়ে যাবে হচ্ছে মান। এবার এটা নরমালি বুঝবেন, সেটা হচ্ছে এই যে উপরের লব থেকে কারে কমন নেওয়া যায়। এই উপরের লব থেকে খেয়াল করেন তো, এই যে উপরের লব থেকে, এই যে এই লব থেকে cos স্কয়ার x কমন নেওয়া যায় না? এখানে কি থাকে? cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y। খুব ভালো কথা থাকলো, প্লাস এটা sin স্কয়ার y। এখান থেকে দেখা যাচ্ছে না ভালো করে। হ্যাঁ ফাইন, বলো। বোর্ডটা দেখা যাচ্ছে না ভাইয়া ভালো করে, গোলা দেখা যাচ্ছে। বোর্ড খোলা দেখা যাচ্ছে তাই? সবার কি সেম অবস্থা? এবার হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে এবার যেটা বলতেছিলাম যে উপর থেকে sin x টু দি পাওয়ার 4 মাইনাস sin স্কয়ার x sin স্কয়ার, এখান থেকে কি কমন নেওয়া যাবে? sin স্কয়ার x কমন নেওয়া যায়। কি থাকে? এখানে থাকে sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। খুব ভালো দেখো থাকলো, এই পর্যন্ত আমার থাকলো। থাকার পরে আমি এই যে sin স্কয়ার x আর sin স্কয়ার y আছে, দেখো এই sin স্কয়ার x আর এখানে কি sin স্কয়ার y আছে না, এটাকে তুমি cos এ কনভার্ট করতে পারো। এই sin স্কয়ার x কে এই লাইনটা বড় হবে অনেক। আমি একটা কাজ করি, তোমরা যদি এটুকু বুঝতে পারো কি আছে না আমি বাদ দিই। হ্যাঁ আমি কোশ্চেনটা মুছে দিই, কোশ্চেনটা মুছে দিয়ে আমি এই লাইন থেকে ধরি, এখানে
বা cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই cos স্কয়ার y প্লাস এইটাকে লেখা যায় হচ্ছে তোমার দেখো sin স্কয়ার x, আমি কি বললাম এই যে ব্র্যাকেটের মধ্যে sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার y আছে, sin স্কয়ারকে তুমি কি লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার x, sin স্কয়ার y কে কি লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার y মাইনাস অর প্লাস cos স্কয়ার y, নিচে কি থাকে sin স্কয়ার y থাকলো। দেখেন 1 যায় কেটে, এই 1 যায় কেটে, যদি কেটে যায় তুমি ব্র্যাকেটের মধ্যে মাইনাস কমন নিতে পারো, মাইনাস কমন নিলে একবার cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y হয়ে যাবে। এখানে এই ব্র্যাকেটের মধ্যে থেকে এই মাইনাস আমি কমন নিই, দেখবা হয়ে যাবে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার, খেয়াল করো এই জায়গায় cos স্কয়ার x ইজ ইকুয়াল ইনটু cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই হচ্ছে cos স্কয়ার y। আমি এখানে মাইনাস কমন নিয়ে নেব, এই ব্র্যাকেটের মধ্যে থেকে মাইনাস কমন নিয়ে নেব, নিলে এটা হয়ে যাবে কি sin স্কয়ার x, হ্যাঁ এটা হয়ে যাবে হচ্ছে তোমার sin স্কয়ার x, এটা হয়ে যাবে তোমার cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই sin স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ এই যে অংশটা করছি এখান থেকে কারে কমন নেওয়া যায়, দেখো তো প্রথম পদেও cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y আছে, দ্বিতীয় পদেও cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y আছে, তাহলে এখান থেকে আমি cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y কমন নিলে এখানে থাকে হচ্ছে cos স্কয়ার x বাই cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার x বাই sin স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। দেখো প্রথমে কি করলাম, যেটা দেওয়া ছিল আমি এই পর্যন্ত আসছি, আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি এটাকে সিম্পল হিসাব। এখন উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি জানি, যে একাধিক পদের গুণফল শূন্য হলে তাদেরকে আলাদাভাবে শূন্য লেখা যায়। আমরা কি জানি, একাধিক পদের গুণফল শূন্য হলে এটাকে আলাদা শূন্য লেখা যায়, এটাকে আলাদা শূন্য লেখা যায় যদি যায়। দেখো আমি এটা ব্যবহারই করব না, এটাকে আমি ইউজ করব না, এটা আমার দরকার নেই, আমি যেটা আছে না এই একটা দিয়ে অঙ্ক করতে পারি, ঠিক আছে। এখন এই যে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y সমান 0, অতএব এখান থেকে আমি লিখতে পারি cos স্কয়ার x ইজ ইকুয়াল টু cos স্কয়ার y, লিখতে পারো তো। অতএব cos x সমান cos y তো লেখাই যায়। হ্যালো আমি কি করলাম, আমি cos x সমান cos y বের করলাম। আবার তুমি যদি cos স্কয়ার x সমান cos স্কয়ার y পাও, cos স্কয়ারকে তুমি কি লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার y। উভয় পক্ষ থেকে অনন বাদ দাও, মাইনাস বাদ দাও, দেখবা এখানে তুমি পেয়ে যাবে না sin x সমান sin y। ভাই এই করে লাভ কি হচ্ছে আমার, তাহলে দুটো মান দেখা যাচ্ছে না, একদম খোলা, বুঝি না, এবার বলো। কিছুই দেখা যাচ্ছে না বোর্ডে। তবে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দাঁড়াও তো 1 মিনিট, আমি একটু, কারণ বোর্ডে এত সমস্যার কথা, আমি একটু 1 মিনিট তোমার এরোপ্লেনের অন করে ওকে। এবার দেখো তো মোটামুটি একটু বোঝা যায় কিনা, কারণ এতক্ষণ তো ঠিকই ছিল, নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে। তেমন ঘোলা এখনো? আচ্ছা তোমাদের কি সবার ঘোলা আসতেছে নাকি? তোমাদের কি সবার ঘোলা আসে? এখন দেখা যাচ্ছে একটু, আবার আচ্ছা একটু দেখা গেলে তো হবে না।
এখনো খোলা আছে স্যার, কিন্তু বোঝা যায় দেখে। খোলা থাকলে তো সমস্যা, কারণ খোলা থাকলে তো দেখবা কি করে। এখনো খোলা চলতেছে? এখন ঠিক আছে স্যার। ওকে, তবে এবার অঙ্কটাকে শেষ না হয়নি, যেটা বলতেছিলাম। দেখো এখান থেকে আমরা দুটো মান পাই, একটা হচ্ছে cos x সমান cos y, একটা sin x সমান sin y। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো যে আমি কিভাবে cos x সমান cos y বের করলাম, sin x সমান sin y বের করলাম। কেন করলাম সেটা আমি আসতেছি এবার। এবার যখন তুমি লেফট হ্যান্ড সাইডে যাবে, মানে তোমাকে যেটা প্রমাণ করতে বলছিল অঙ্কটায়, দেখো তোমাকে অঙ্কে যেটা প্রমাণ করতে বলছিল এটা ছিল কি, লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এমন যে cos to the power 4y by cos square x plus sin to the power 4y sin square x is equal to 1। এই মানটা 1 প্রমাণ করতে বলছিল। এবার ভাই আপনি এই দুটো প্রমাণ করে লাভ কি হয়েছে দেখো তো। তুমি এই cos square x এর জায়গায় এই যে cos square x আছে না, cos x সমান cos y যদি প্রমাণ করে আসো, cos square x এর জায়গায় তুমি cos square y লিখে দিতে পারো না। একইভাবে এখানে sin y টু দি পাওয়ার 4, এখানে কি আছে sin square x না, আমি প্রমাণ করে আসছি কি sin x সমান sin y। দেখো sin x সমান sin y প্রমাণ করে আসছি, তার মানে sin x এর জায়গায় আমি sin y লিখে দিতে পারি। যদি পারি, এখানে আছে 4টা, এখানে পাওয়ার 4, এখানে হচ্ছে 2, একই জিনিসের, তার মানে কি ভাগ কেটে যাবে না, পাওয়ার কি 2 কমে যাবে, তার মানে এটা হয়ে যাবে cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y। আমরা কি জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান হচ্ছে 1, তার মানে অ্যানসার হচ্ছে আমার 1। এটা হচ্ছে রাইট অ্যানসার। সমস্যা হচ্ছে আমি এক বোর্ডে দেখাইতে পারি না পুরো অঙ্কটা। প্রথমে কি করছি, এটা দেওয়া ছিল, ওখান থেকে আমি ওটাকে উৎপাদক বিশ্লেষণ করছি, নরমাল কি বলে লসাগু করে আমি উৎপাদক বিশ্লেষণ করছি, করার পরে এখান থেকে আমি দুটো মান পাইছি, এটা সমান সমান 0, এটা সমান সমান 0। আমি একটা দিয়ে অঙ্কটা করতেছি, এটা cos স্কয়ার মাইনাস cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার সমান সমান 0। অতএব আমি লিখতে পারি cos স্কয়ার x cos স্কয়ার y, অতএব cos x সমান সমান cos y। আবার একই ভাবে এখান থেকে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, এটাকে আমি 1 মাইনাস sin স্কয়ার করতে পারি, তখন সেখান থেকে আমি sin x সমান সমান sin y পাবো। এখন দেখো cos x সমান সমান cos y পাইছি, sin x সমান সমান sin y পাইছি। এবার আমি কি করছি, লেফট হ্যান্ড সাইডে মানটা জাস্ট বসাই দিছি, লেফট হ্যান্ড সাইডে cos x এর জায়গায় cos y, sin x এর জায়গায় sin y। এবার এখানে থাকে হচ্ছে cos স্কয়ার y sin স্কয়ার y ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে তোমার অ্যানসার। যদি এই পর্যন্ত বোঝো তাহলে 6 এর বিশেষ, আমাদের বাকি থাকে 6 এর স্থির শুধু গ্রাফ। হ্যাঁ একটু রাখেন, নোটটা করে নি। আবার বলো, একটু করে বোর্ডটা রাখেন, নোটটা করে নি। আচ্ছা অঙ্ক তোলা হলে বলো। তোলা হয়ে গেছে অঙ্ক ফাইন? জি ভাইয়া। ওকে, তবে আমরা 6 সি শুরু করি। মোটামুটি বোঝা যায়, লেখা মোটামুটি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা 6 এর সি দেখো, গ্রাফ খুবই ইম্পর্টেন্ট টপিকস। এই অধ্যায় থেকে কোশ্চেন হইলে অবশ্যই গ্রাফ থেকে 4 মার্ক আসবে। এই অধ্যায় থেকে যেখানেই কোশ্চেন হোক না কেন অবশ্যই গ্রাফ থেকে 4 মার্ক আসবে। 6 এর সি তে হচ্ছে পুরোটা গ্রাফ। এখন গ্রাফ দুই টাইপের হয়। গ্রাফ বলতে বোঝায়, ধরো আমি তোমাকে অঙ্কে যাই, তোমরা দেখো তোমরা যখন 6 এর সি খুলবা দেখবা তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে, ধরো তোমাকে একটা ফাংশন আমি দিলাম, y is equal to sin x, একটা ফাংশন। হ্যাঁ, তোমাকে এইটা গ্রাফে বসাইতে হবে, এটা তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন
তোমরা 9 10 গ্রাফ করে আসছো, ভাই গ্রাফ করতে গেলে গ্রাফের জন্য কি দরকার? গ্রাফের জন্য কি দরকার? একটা x এর মান একটা y এর মান না। গ্রাফ পেপারে কিন্তু সারা বাড়ি শুধু x অক্ষ আর y অক্ষ আছে। তোমাদের গ্রাফ পেপার কি থাকে? এই ছোট ছোট তোমাদের গ্রাফ আছে, দেখো তোমাদের এই সাইজের গ্রাফ পেপার দেওয়া হবে। হ্যাঁ, তোমরা কি করো ভাই, একটা x অক্ষ বানাও, একটা y অক্ষ বানাও। তার মানে তোমার যদি গ্রাফে কিছু বসাইতে হয়, কি দরকার? কিছু x এর মান, কিছু y এর মান। তুমি কিন্তু গ্রাফে বিন্দু ছাড়া কিছু বসাইতে পারো না। তোমরা 9 এ যখন গ্রাফ করে আসছো, তোমরা কি করতা ভাই? কিছু x এর মান বের নিতা ধরে, সেখান থেকে তোমরা একটা ছক বানাতা। মনে আছে তোমাদের? তোমরা এরকম একটা ছক বানাইতা, একটা সুন্দর একটা বড় ছক বানাইতা। ছক বানায় কিছু x এর মান ধরে নিয়ে y এর মানটা বের করতাম। আর এই x আর y এর মানগুলো ছক কাগজে বসাইতো বিন্দু আকারে। ছক কাগজে বসাইলে যেটা পাইতা এটাই তোমার গ্রাফ হইতো। এখানেও সেম কাজ। আমরা কি করব? কিছু x এর মান দিব, তার জন্য আমরা কিছু y পাবো। এই যে x আর y এর মান আমি গ্রাফে বসাবো। সিম্পল কথা, কিন্তু বিষয়টা ঠিক এরকম সিম্পল। এখন এখানে তোমাকে একটা জিনিস অ্যাড করা থাকবে, সেটা হচ্ছে তুমি যে x এর মানটা বসাবে এটা তো কোণ। দেখো আগে কি ছিল ভাইয়া? y x স্কয়ার মাইনাস 1 90 এরকম ছিল, যেখানে তোমার x এর মান তোমরা 0 -1 1 2 এভাবে ধরে নিতা। বাট এইখানে যে x এর মান, এটা কি? এটা একটা কোণ না? দেখবা এই টাইপের অঙ্কের পাশে তোমাকে একটা লিমিট দেওয়া আছে। এই যে অঙ্কের পাশে দেখো, বইয়ে দেখো, অঙ্কের পাশে তোমাকে একটা লিমিট দেওয়া আছে। বলা আছে x এর মান মাইনাস পাই থেকে শুরু করে, কি বলা আছে? x এর মান মাইনাস পাই এর সমান বা মাইনাস পাই থেকে বড়, এবং প্লাস পাই এর সমান বা প্লাস পাই থেকে ছোট। তার মানে সর্বোচ্চ মান হচ্ছে পাই আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস পাই। তার মানে x এর মান তোমাকে কোণই বসাইতে হবে অঙ্কে। x এর মান কিন্তু অন্য কোনো বসালে হবে না, x এর মান তোমাকে কোণই বসাইতে হবে। এখন তুমি x এর মান কোণ কি করে বসাবা? ভালো করে এটা বুঝো। আমি একটু জানি ছক টানি, 1 2 3 4 5 6 7 8 9 10, মিনিমাম 10টা 12টা বিন্দু নিবা। এখানে। এবার তুমি x এর মান দেখো, মাইনাস পাই থেকে পায়ের মাঝখানে তুমি কি কোণ জানো? তুমি ভাইয়া তোমরা তুলনা, এটা মুছে দিব। তুমি π/2 জানো, π/3 জানো, π/4 জানো, π/6 জানো, π/2 জানো। তো তুমি লিখছি π/6 জানো, ধরো π/8 0, আবার এখানেও π/2 π/3 π/6 π/8, এই মানগুলো তুমি জানো। এখন তুমি x এর মান এগুলো বসাতে পারো, বাট ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে তোমার খালি x এর মান বসাতে হবে না, এটা কিন্তু বিন্দু আকারে গ্রাফে বসাইতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, তুমি এই π/2 কে গ্রাফে বসাবা কি করে? তোমার কাছে গ্রাফ পেপারটা দিবে, তোমাকে যে গ্রাফ পেপারটা দেওয়া হবে, ওই গ্রাফ পেপারে তো ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তোমরা গোনো। তুমি এইগুলো গ্রাফে বসাবা কি করে? তখন এইভাবে তুমি মনে রাখো, ধরো এটা π/2, আমি কি করব? এই যে x এর মানগুলো এমন ভাবে নিব যাতে করে ওটার কমন পার্ট থাকে। বলতে কি বোঝায় আমি একটু করে নিই, তারপর আবার বোঝাবো। দেখো তো এটা মাইনাস পাই আছে না? এটা মাইনাস পাই আছে। এটাকে যদি আমি মাইনাস 12 π/12 লিখি, কোনো সমস্যা? এই যে মাইনাস 12 π/12 যা, মাইনাস পাই হলো তাই। একইভাবে এটাকে আমি 12 π/12 লিখতে পারি। যদি পারি, একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো মুছে দিই। এই যে বিন্দুগুলো আমি যে দিচ্ছি x এর মান, এগুলো আমি মুছে দিই। আমি ধরো আমি টোটাল 10টা বিন্দু নিই, 10টা বা 11টা বিন্দু নিচ্ছি, 11টা বিন্দু নিচ্ছি। এখন 1 2 3 4 5, এটা হবে 0। দেখো আমার সবচেয়ে ছোট মান কত? মাইনাস 12 π/12 থেকে কত যাবে? 12 π/12। খেয়াল করো, আমার x এর মান বলেই দেওয়া আছে যে x এর সর্বনিম্ন মান আছে মাইনাস পাই আর সর্বোচ্চ মান হচ্ছে প্লাস পাই। আমাকে বলে দেওয়া আছে অঙ্কে যে আমার x এর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস পাই আর সর্বোচ্চ মান হচ্ছে প্লাস পাই। এখন মাইনাস পাইকে আমি মাইনাস 12 π/12 লিখতে পারি,
আর প্লাস পাইকে আমি 12 পাই/12 লিখতে পারি। খুবই ভালো কথা, পারি। যদি পারি, খেয়াল করুন, আমার সর্বনিম্ন মান -12 পাই/12, সর্বোচ্চ মান +12 পাই/12। তার মানে আমার যত মান হবে এই দুটোর মাঝখানে হবে, -12 থেকে বড় হবে আর 12 শুধু 12 থেকে ছোট হবে। এখন আমি যদি এটাকে -9π/12 লিখি, দেখো তো এই যে -12π/12 থেকে -9π/12 বড়, এটাকে আমি 6π/12 লিখতে পারি, এটাকে আমি -3π/12 লিখতে পারি, এটাকে আমি -π/12 লিখতে পারি। একইভাবে এটা π/12 লিখতে পারি, এটাকে আমি -3π/12 লিখতে পারি, এটাকে আমি 12 পাইটা কিভাবে আনলেন? বুঝি নাই? 12 পাইটা কিভাবে আসলো? আচ্ছা, 12 পাই কিভাবে আসলো তাই আমি বলতেছি যে তুমি তুমি এইটা যা, এটা অফিসে একই জিনিসটা তাই বলো আগে, যে এই দুটোর মান কি সেম। তুমি যদি 12 কেটে দিতা শুধু পাই পাতা না, যদি শুধু 12 কেটে দিতা শুধু পাই পাইতাম। আমি এটাকে এই ফরম্যাটে কেন লিখলাম, আমি এখানে লেখা হচ্ছিল -পাই থেকে পাই পর্যন্ত, বাট আমি কি লিখছি -12 পাই থেকে 12 পাই পর্যন্ত। কেন লিখলাম দেখো, এই যে প্রত্যেকটা যে এক্স এর মান আছে ওদের কমন কি আছে, প্রত্যেকটার মধ্যে π/12 কমন আছে না, প্রত্যেকটার মধ্যে π/12 কমন আছে। এখন আমি যদি গ্রাফ পেপারে এক্স অক্ষে π/12 কে এক ঘর ধরি, এক্স অক্ষে π/12 কে এক ঘর ধরি, তার মানে এটা কত, 9 ঘর, এটা 6 ঘর, এটা 12 ঘর, এটা 3 ঘর, এটা হচ্ছে এক ঘর আকারে পড়বে। এই জন্য আমি কি করলাম, একটা কমন মান পাওয়ার জন্য এটাকে 12π/12 নিছি। তুমি যদি 16π/16 নিতে তাও হইতো। হ্যাঁ, ফাইন। যে কোনো ভাইয়া যে কোনো এটা ধরতে পারবো, মানে যে কোনো সংখ্যা ধরতে পারবো এখানে? হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতো এটাকে মিলানোর জন্য যে কোনো সংখ্যা নিতে পারো, বাট এমন ভাবে আমি নিছি যাতে করে দেখো আমার গ্রাফ পেপারে না 24, 25 বা 30 এর বেশি ঘর নেওয়ার একটু প্রবলেম, কারণ আমাদের গ্রাফগুলো ছোট গ্রাফ দিকে, আমাদের পরীক্ষা হলে ছোট গ্রাফ দেয়। সো আমাদের না এত বড় মানে মান নেওয়া কষ্টকর। সো আমি কি করছি, এই পাশে 12টা নিছি, ওই পাশে 12টা নিছি। তুমি এটা 8টা নিতে পারো, তখন দেখো আমার এই পাশে 12টা ঘর, ওই পাশে 12টা ঘর, এক্স অক্ষের এই পাশে 12টা ঘর যাবে, ওই পাশে 12টা ঘর যাবে না। ঠিক আছে, এই যে মানগুলো আমি ধরছি, এটা লাভ কি, আমি কি করতে পারবো, এক্স অক্ষে π/12 কে এক ঘর ধরতে পারবো। তুমি যদি এখানে π/16 নিতাম, তাই π/16 তুমি এক ঘর ধরতাম, তার মানে এটা হবে -12, এটা হবে -1 ঘর, এটা -6 ঘর, এটা -3 ঘর, এটা হচ্ছে -1 ঘর, মানে এইদিকে -12 পর্যন্ত, এইদিকে +12 পর্যন্ত। এবার এই যে x এর মানটা, এটা আমি y এর যে মান, y কি sin x না, এই x এর জায়গায় এই মানটা বসাই দিই, x এর জায়গায় আমি মানটা বসাই দিই ক্যালকুলেটরে, জাস্ট ক্যালকুলেটরে ধরে মানগুলো বসাই দিলাম। দেখো ক্যালকুলেটর যদি, আর এর রেডিয়ানে আছে, অঙ্ক রেডিয়ানে আছে, সো প্রত্যেকটাকে অবশ্যই আমার প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরকে রেডিয়ান ফরম্যাটে নিতে হবে। আমি কি করব, এখানে মানগুলো বসাই দেব। এটা আসবে হচ্ছে তোমার 0, এটা আসবে দেখবা -0.7, তারপরে যখন তুমি এখানে নেবে হচ্ছে 6 নাও, এটা আসছে -1, তারপরে এটা আসবে তোমার হচ্ছে 3 নাও, এটাও আসে -0.7। যখন তুমি এখানে আসবা, ভাইয়া এখানে পাই মানে কি 3.1416? না না, তুমি ক্যালকুলেটরে পাই বসাবা, দেখো যে নিচে 10 টু দি পাওয়ার x এর উপরে পাই দেওয়া আছে, তুমি এই পাই বসাবা আমাকে। মানে এখানে আমরা পাইয়ের পুরো মানটাকে ইউজ করব, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। ওকে, এবার
করে দেখো। এখন তুমি ঠিক এরকম মান পাচ্ছ, তুমি x এর মান পাইছো, y এর মান পাইছো। দেখো x এর মানগুলো কি আমি ধরছি x অক্ষে π/12 1 ঘর ধরবো। এবার তুমি যে y এর মানগুলো খেয়াল করো তো, y এর মানগুলো না সাইনের সর্বোচ্চ মান তো ভাই 1, সর্বনিম্ন মান কি -1। তার মানে যে মানই আসবে আমার পয়েন্ট আকারে আসবে, দেখো 0.7, এটা 0.7, এটা 0.25, এত ছোট ছোট মান গ্রাফে বসাবা কি করে? তখন আমি কি করব, 1 একক সমান 10 ঘর ধরবো। মানে এই যে যেখানে 1 থাকবে তাকে আমি 10 ঘর ধরবো। তার মানে 0.7 যেখানে, সেখানে কি হবে 7 ঘর হয়ে যাবে। 0.7 যেখানে, সেখানে কি হয়ে যাবে 7 ঘর হয়ে যাবে। তার মানে আমি কি করব, y অক্ষে 1 একক ইজ ইকুয়াল টু 10 ঘর ধরে, দেখো x অক্ষে π/12 কে 1 ঘর ধরে, আর y অক্ষে 1 একক সমান কি 10 ঘর ধরে। যখন আমি ধরছি, এবার তুমি কি করবে, জাস্ট গ্রাফে বসাও। এবার তুমি মানগুলো গ্রাফে বসাও। ধরো ধরো আমার এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, 9, 10, 11, 12 এরকম। এখানে -1, -2, -3, -4, -5 এটা হচ্ছে চলতে থাকবে, -6, -7, -8, -9, -10, -11, আর এটা হচ্ছে -12 এরকম চলবে। আর একইভাবে উপর নিচেও প্লাস মাইনাস আকারে যাবে। ধরো এই পর্যন্ত হচ্ছে 5 ঘর, এই পর্যন্ত হচ্ছে 10 ঘর, আমি ধরে নিচ্ছি জাস্ট এই পর্যন্ত 5 ঘর, এই পর্যন্ত 10 ঘর। তোমরা গ্রাফে করলে ভালো করে বুঝবা। তখন আমার কাজ কি, দেখেন এইটা মিলে কিন্তু একটা বিন্দু, এই যে -π/12 এবং 0 মিলে হচ্ছে একটা বিন্দু। তার মানে কি করব, প্রথমে x বরাবর ধরবো। π/12 কে যখন x ঘর ধরছে মানে 12 ঘর, এখানে -12, -12 ইনটু 0 মানে কোথায় পড়বে, y অক্ষ বরাবর 0 মানে বিন্দু এটা। সেকেন্ড বিন্দু কি -9 আর 0.7, -9 এখানে, আর 0.7 কোথায়, নিচের দিকে না। 0.7 মানে কি 7 ঘর, আমি 1 একক সমান 10 ঘর ধরছিলাম। তার মানে 0.7 মানে কি 7 ঘর। এখন -7 মানে x এর মান নিচে, y এর মান নিচের দিকে, তার মানে এই 9 থেকে নিচের দিকে ধরো এখানে যদি 5 হয় এরকম জায়গায় মানে 7, এটা। এবার -6, -1 ধরো এখানে -6, -1 কোথায় 10, -1 মানে কি 10 ঘর, y অক্ষ নিচের দিকে -10 ঘর। তারপর যখন তুমি -3 তে আসবা, এখানে -3, আর তার মানে এরকম জায়গায় হবে না তোমার -7। তারপর তুমি -1 এ আসলা, -1 সমান 2.5 এরকম জায়গায় হবে না, -2.5, 0 0 এরকম জায়গায় হবে না, 0 0। তারপরে দেখো 1, 2.5 এরকম জায়গায়, তারপরে 3, 7 এরকম জায়গায়, 6, 10, 6, 10 এমন জায়গায়, তারপরে 9, হচ্ছে 7 ঠিক এমন জায়গায়, 12, 0 ঠিক এমন জায়গায়। যখন তুমি এদেরকে যোগ করে দিবা, খেয়াল করো, যখন তুমি এদেরকে যোগ করে দিবা, তখন তুমি এদেরকে ধরে কোন যোগ করে দিবা, যোগ করে দিলে তুমি এমন গ্রাফ পাবা, এইটাকে বলে হচ্ছে অবিচ্ছিন্ন গ্রাফ। মানে একটা গ্রাফ দেখো শুরু হয়েছে একটা বিন্দু থেকে, সে কিন্তু কোথাও থেকে ভেঙে যায় না, সে কি করছে সোজা একটা লাইন তৈরি করে, বাঁকা লাইন তৈরি করে এই পর্যন্ত আসছে, এটাকে বলে অবিচ্ছিন্ন গ্রাফ। সাইন আর কজের গ্রাফ অবিচ্ছিন্ন, মানে একবার শুরু হলে কোথাও ভাঙে না। বাট বাকি যত গ্রাফ দেখবা সবগুলো হচ্ছে বিচ্ছিন্ন গ্রাফ, মানে তারা ভেঙে যাবে। তোমার বইয়ে দেখবা উদাহরণে দেওয়া আছে। তোমরা কি এই যে একটা ফাংশনের গ্রাফ বুঝছো, কি করবা, প্রথমে x এর মান বসাবা, আর x এর মান নিজের ইচ্ছা ধরে নিবা। মানে এখানে যা দেওয়া থাকবে না, এখানে যা দেওয়া থাকবে যদি পাই আকারে থাকে, যদি ডিগ্রি থাকে কোনো সমস্যা নাই। ধরো 180 থেকে 180, -180 থেকে 180, তখন কি বললাম -180, -150, -120 করে দিলাম। বাট যদি রেডিয়ানে থাকে, তখন তাকে এমন ফরম্যাটে দিবা যাতে করে সবার মধ্যে একটা কমন অংশ থাকে। আমি কি করছি, এটাকে 12/12 আকারে নিয়েছি, মানে π/12 আকারে নিয়েছি। তুমি এটাকে π/8 নিতে পারতা, π/16 নিতে পারতা, π/24 নিতে পারতা, তুমি যা নিবে তাতে ঠিক হবে।
তারপরে আমি কি করব, x এর মানটা ফাংশনে বসাই দিব, আমি কিছু y এর মান পাবো। এবার দেখো y এর মান অনেক ছোট, সো আমি কি করছি, y অক্ষে আমি কি করছি, x অক্ষে পাই বাই 12 একক ইজ ইকুয়াল টু 1 ঘর ধরছি, এবং y অক্ষে 1 একক সমান সমান আমি 10 ঘর ধরছি। 1 একক সমান সমান 10 ঘর মানে কি, 1 সমান সমান 10 ঘর। যেমন দেখো এখানে এই যে -6 এর জায়গায় 1 সমান সমান 10 ঘর, ঠিক 10 এর সরাসরি রাখ দিছি, বিন্দু দিছি। তোমার তো গ্রাফ তোমার জন্য আরো ইজি হবে। আর যেখানে 0.7 থেকে 7 ঘর, যেখানে 0.25 এটা কি আড়াই ঘর, মানে 2 এর থেকে একটু বেশি, 2 এর থেকে একটু বেশি, y মাইনাস নিচের দিকে, x মাইনাস এদিকে। ওকে, এবারে বিন্দুগুলো বসায় দিবা, তুমি একটা গ্রাফ পাবা। দেখো এই অঙ্ক আরেক টাইপের অঙ্ক আছে, দেখো দেখবা যে 6 এর সেল টাইপ 1 2 এই একই অঙ্ক, মানে সেটা tan হইতে পারে, sec হইতে পারে, sin হইতে পারে, বা জিনিস সেম একই কাজ। বাট যিনি যাবে টাইপ 2 তে যাবেন, মানে টাইপ 3 তে যাবেন, দেখবে লেখচিত্রের সাথে সমাধান করতে বলবে। সমাধান বলতে কি বোঝায়, ধরো তুমি একটা গ্রাফে জাস্ট ইমাজিন করো, গ্রাফের সমাধান বলতে কি বোঝায়, ধরো তুমি একটা গ্রাফ পেপারে তুমি একাধিক লেখচিত্র আঁকলা, তুমি একটা গ্রাফ পেপারে একাধিক ফাংশনাল লেখচিত্র আঁকলা। ধরো এই যে একটা ফাংশনাল লেখচিত্র, এটা ধরো y sin x লেখচিত্র আঁকছো। একইভাবে তুমি ধরো y cos x এর লেখচিত্র আঁকলা, এরকম হইল, তুমি একই গ্রাফে দুইটা লেখ আঁকলা, এটা পসিবল। আমি যদি দুইটা ছক পাই, যে sin x এর জন্য একটা ছক, cos x এর জন্য একটা ছক, আমি যদি দুটো ছক পাই, তার মানে কি দুটো গ্রাফ আঁকা সম্ভব না? এই গ্রাফগুলো এই দুই লেখ যে যে বিন্দুতে ছেদ করবে, এটাকে বলে সমাধান বিন্দু। তার মানে অঙ্কে ধরেন এই একটা ফাংশন, ধরেন যে প্রথম যে অঙ্কটা যে 5 এর 1, দেখো এখানে তোমাকে বলা আছে sin x cos x 0, যেখানে হচ্ছে x এর মান 0 থেকে শুরু করে π/2 এর মাঝখানে। তোমাকে বলছে এইটাকে সমাধান করো। সমাধান বলতে কি বুঝছি, যে হ্যাঁ গ্রাফ যে বিন্দু ছেদ করে, লেখচিত্রগুলো যে বিন্দু ছেদ করে, তার মানে লেখচিত্র ছেদ করতে গেলে আমার মিনিমাম দুইটা ফাংশন দরকার না? দুটো ফাংশন না পাইলে আমি দুটো গ্রাফ কেমনে বানাবো? সো আমার দুটো ফাংশন করতে হবে। তখন কি করবা, এই যে যতগুলো অঙ্ক আছে, এই একটা অঙ্ক আছে, আমি দুই তিনটা অঙ্ক একবারে দেখাই। ক্লাসে করান আবার বলো, টাইপ 2 আর টাইপ 3 টা না হয় নেক্সট ক্লাসে করান, সাথে সিকিউ সলভ সহ। টাইপ 3 পরে ক্লাসে করাবো তাই? হ্যাঁ, তাও করানো যায়, বাট জিনিস একই। আমি একটু দেখাই দিই, তারপর যদি না বোঝাই পরে আবার করা দিব, কোনো প্রবলেম নেই। হ্যাং লাগতেছে ভাইয়া সবগুলো একসাথে, মানে ওকে ঠিক আছে, যাও টাইপ 3 পরের দিন। আর পরের দিন আমরা অন্তরীকরণ শুরু করব কিন্তু, হ্যাঁ? ব্যাস সিকিউ সলভ হবে না, আমরা তো বারবার সিকিউতে আটকে যাই। আচ্ছা, তো একটা কাজ করব নি, পরের দিন হচ্ছে এই গ্রাফটা কমপ্লিট করে 6 আর 7 এর একসাথে 3-4টা সিকিউ দেখা দিবানি। জি, দিয়ে হচ্ছে নেক্সট উইক থেকে অন্তরীকরণ। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে।